রাত 2টো। থানা ডিউটি শেষ করে ফিরেছে মাত্র আবির। ঘরে প্রবেশ করে ক্লান্ত, ঘরমক্ত শরীর বিছানায় এলিয়ে দিল সে। বসের কথায় আজ শহরের বাইরে যেতে হয়েছিল বলে ফিরতে এত রাত হলো। বাসার সকলে ঘুমিয়ে গিয়েছে। ঘরের দেওয়ালগুলোও বোধ হয় ঘুমে কাঁদা। মিনিট কয়েক বিশ্রাম নিয়ে গোসল সারে সে। আয়নায় দাঁড়িয়ে শরীর মুছতে গিয়ে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে যায় আবিরের। বছর 2 আগের কথা। গ্রীষ্মে কাক ফাটা রৌদ্র দুপুরে ডিউটি শেষ করে বাথরুমে ঢুকে তাড়াহুড়ো করে আবির। সাথে ছিল শুধু টাওয়াল। গোসল করে বেরিয়ে দরজা লক করতে ভুলে গিয়েছিল। কোমরে একখানা টাওয়াল পেঁচিয়ে চুল ছাড়ছিল। এমন সময় বিরিয়ানির প্লেট হাতে ঘরে প্রবেশ করে মিহির। তাকে খালি গায়ে দেখে ভয়ে জোরে সোরে চিৎকার করে ফেলে। আরেকটা চিৎকার দিতে মুখ খুলতে যাবে মিহির, তার আগেই আবিরের মুখ চেপে ধরে। ঘটনায় মিহির একটু অপ্রস্তুত হয়েছিল বটে, কিন্তু সেদিন প্রথম মিহিরের একটু কাছে আসা হয়েছিল আবিরের। প্রথম একটা মেয়ের কাছে এসে অন্যরকম শিহরণ ধরা দিয়েছিল শরীরে। ওই অনুভূতি ভোলার নয়। এই যে এখন সে ভাবছে, তাতেও শরীরের লোমকূপ শিউরে উঠছে। সময়টা বড্ড ভালো ছিল। কেন সেখানে থেমে গেল না? কে জানতো ওই ছেলেটা কালবৈশাখী ঝড় হয়ে এসে জীবনকে এলোমেলো করে রেখে যাবে। জানলে তো মেহেরকে তার করে নিত, দেরি করতো না, একটুও দেরি করতো না। চোখটা ঘোলা হয়ে আসলো আবিরের। কান্না পাচ্ছে, ক্ষোভ হচ্ছে। রাগে অভিমানে হপ্তা পেরিয়ে গেছে, কল করেনি মেহেরকে। আবিরের প্রশ্ন একটাই, কেন মেহের জানোয়ারটার সাথে সংসার পেতে বসে আছে? কিসের দায় পড়েছে? প্রতিশোধ কি অন্য উপায়ে নেওয়া যেত না? বউ হয়ে বসে আছে। মেয়েটা কেন হঠাৎ করে জেদি হয়ে উঠল? ভালো লাগে ওর বাজে ছেলেটার সাথে থাকতে? ওরা কি এক ঘরে ঘুমায়? আচ্ছা, কতদিন তো হলো মেহেরকে ওই ছেলেটা স্পর্শ করে? মেহের কি স্বামী বলে স্বীকার করে নিয়েছে? শরীর কেঁপে উঠল আবিরের। হৃৎপিণ্ড কামড়ে ধরেছে কি যেন। উফ, ব্যথা করছে ভীষণ, সঙ্গে জ্বলেও যাচ্ছে। আবির বুকে হাত দিয়ে বসে পড়ে বিছানায়, গা ঘেঁষে। চোখ দুটো ছলছল করছে। যে কোনো মুহূর্তে খসে পড়বে মূল্যবান অশ্রু। মূল্যবান বলা এই কারণেই, পুরুষ লোক দেখিয়ে কাঁদে না। কোনোরূপ সিম্প্যাথি ছাড়া গোপনে যে অশ্রু ঝরে তাকে মূল্যবান মহামূল্যবান বললেই বা ক্ষতি কী? আচ্ছা, ভালোবাসে কেন মানুষ? ভালোবাসা কি সুখ দেয়? ভালোবাসি শুধুই দুঃখ দেখেছে আবির। হৃদয় পড়েছে, ঠোঁটে এসে থেমে গেছে। ভালোবাসি স্বীকারোক্তি। ভালোবাসার কথা স্বীকার করার পর মেহের যদি উপেক্ষা করত, তাতেও এত বেশি কষ্ট হতো না যত কষ্ট হয় ভালোবাসি বলতে না পেরে। আজীবন এই আফসোস বয়ে বেড়াতে হবে তাকে। ভালো কেন বাসল সে? নিজ মন কেন ধোঁকা দিল? সে তো জানতো সবার ভালোবাসার পূর্ণতা থাকে না, স্বর্গ সুখ থাকে না। কতক নসিবে লেখা হয় ধ্বংস, নরক যন্ত্রণা। আবির বিড়বিড় করে বলতে থাকলো, ভালোবাসা ভালো নয়, ভালো নয়। মিহু, কেন তুই আমার ভালোবাসা হয়ে এসে জীবনটাকে এলোমেলো করে দিলি? আমার কি দোষ? যদি আমার নাই হবি তবে ভালো কেন বাসালি? সকালে ঘুম থেকে সজাগ হয়ে মেহেরকে নিজের কাছে দেখে প্রথমে খুব অবাক হলো আরুষ। সে নিজে মেহেরকে জড়িয়ে ধরে আছে। কখন ধরলো? তাছাড়া এই মেয়েটা তার সাথে ঘুমাতে লাগলো কবে থেকে? কোনোভাবে গা ঘেঁষে বশীকরণ করার চেষ্টা করছে না তো? মেহেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাছ থেকে। সঙ্গে সঙ্গে মেয়েদের ঘুম ভেঙেও গেল। সদ্য নিদ্রা ভঙ্গ হওয়ায় কিছুই বুঝে উঠতে পারছে না। আরুষ ওকে ধাক্কা দিল কেন? তুই আমার বিছানায় কেন? হয় আমি ডেকেছি? নাম, এক্ষুনি নামবি। সকাল সকাল মেজাজ খাটা হয়ে গেল মেহেরের। খাটার শালা নিজেই তো কাল ওভাবে জড়িয়ে ধরল, নয়তো শখ করে কে শোবে এর কাছে? রুচির অতটাও অবক্ষয় হয়নি এখনও। সকাল সকাল দাদাগিরি দেখাচ্ছেন? আপনার সাথে শোবার জন্য আমি মরে যাই না। নিজে জোর করে আটকে রেখে এখন ধমকি ধামকি দিচ্ছেন। আর ভাষা ঠিক করুন। তুই তো কারি কি? হ্যাঁ, রাতের মতো শাওয়ারের চুবানি খাওয়ার শখ হয়েছে? আমি কেন আটকাতে যাব তোমাকে? আয়নায় চেহারা দেখেছ নিজের? আজ তো খ্যাত দেখতে তুমি। তোমাকে আমি ফ্রিতেও কিনতাম না। জোর করে বিয়ে আপনি করেছিলেন, আমি না। চলে যেতে বারণ করেছি? পড়ে আছো কোন সুখে? নাকি আমায় পেয়ে এখন আর যেতে মন চায় না? বাঁকা হেসে বলল, অবশ্য নতুন কিছু নয় যে আমার সাথে একবার বেড়ে যায়, বারবার আমাকেই চায়। সারা জীবন ভুলে না। সারা জীবন ভুলে না? ছি, আপনাকে চাই কে? খারাপ লোক, নাক সিটকে বলল মেহের। আমি মানুষ খারাপ হলেও পারফরমেন্স ভালো দিই, কিন্তু তুমি তা অস্বীকার করতে পারো না জান। বিকজ অফ আমি তোমাকেই আমার বেস্টটা দিয়েছি। লজ্জা লাগে না আপনার? নষ্ট নষ্ট কথা বলবেন তো। মেয়েরের কথা শেষ হওয়ার আগেই আরুষ হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় তাকে। চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে, আর তুমি খুব ভালো তাই ওড়না খুলে আমায় অ্যাট্যাক্ট করছো? ওসব আমার দেখা আছে মেহেজান, নট অ্যাট অল। বিদ্রুপে সুরে বলল,
বলে মেহেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরেকবার। আরুষের সাথে ঝামেলার চক্করে ওনার কথা বেমালুম ভুলে বসেছে মেহের। লজ্জায় মাথা ভোবো করছে। শয়তান লোক কি বিশ্রীভাবে কথাটা বলল, বাজে লোক, খুব বাজে। মনে মনে গালাগালি করতে করতে ওড়না গায়ে জড়ালো মেহের। ঝাঁঝালো চোখে তাকে সামনে বসে থাকা লোকটাকে অঙ্গার করার চেষ্টা করলো। আরুষ দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসল। মোহময় কণ্ঠে সুর করে বলল, তুমি আমার ধ্বংস না চাইলেও আমিও তোমায় চাইতাম না। তোমার চোখে রাশি রাশি ঘৃণা না দেখলে তোমার কাছে আসতাম না। তোমায় পোড়াতে গিয়ে তোমার নেশায় ডুবতাম না। তুমি আগুন না হয়ে জল হলে আমি তোমার কাছে ধরা দিতাম না সহজে। তোমার মনের বিষ আমায় বারংবার টেনে আনে তোমার কাছে। কি আছে ওই ঘৃণাভরা চোখের মাঝে? আপনি আসলে কি চান? সেকেন্ডে সেকেন্ডে বহুরূপী হওয়ার কোনো নির্দিষ্ট কারণ আছে? বিরক্ত লাগে এসবে আমার। মন যখন যা চায় তখন তাই চাই। এই যেমন ধরো, এখন আমার মন তোমাকে চাইছে। বাবা এসে কি ভাববে বলো তো? এতদিনেও সাকসেসফুলি বাসর করতে পারলাম না। ওদিকে আমি বলে রেখেছি শীঘ্রই যমজ নাতি নাতনি আসছে। মেয়ের ভ্রুকুচকে চরম বিরক্তিসহ তাকিয়ে থাকে, কথা বলে না। হাই তুলে চলে যায় ফ্রেশ হতে। ব্যাটার শয়তানি কথায় কে অত পাত্তা দিবে? বলুক, যত পারে বলুক, কথা কুকথায় কান দিতে নেই। আরুষ ড্রয়িংয়ে পায়ের উপর পা তুলে মোবাইল গুতুচ্ছে। এমন সময় বাসায় প্রবেশ করলো একজন আগন্তুক। খুব মনোযোগ দিয়ে তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো আরুষ। হালকার উপর ঝাপসা বুঝলো আগন্তুক খুব সম্ভবত মেয়ে, কিন্তু চেহারা, সুরত, পোশাক আশাক ও শরীরী গঠন বলছে এটা আস্ত একটা ব্যাটা ছেলে। সে যা হয় হোক, প্রশ্ন হলো সিকিউরিটির উপস্থিতিতে থার্ড পার্সন তার বাড়িতে ঢুকলো কিভাবে? আরুষ মেয়েটিকে কিছু বলবে বলে মুখ খুলতে যাবে, মাত্র তাৎক্ষণিক মেহের এসে হাজির। আরুষের প্রশ্ন করার আগে মেহের নিজ থেকে জবাব দেয়, ও আমার বডিগার্ড মেহুল। আজ থেকে আমার সাথে এই বাসায় থাকবে, আমার সুরক্ষিত রাখবে। তুমি তুমি বডিগার্ড রেখেছ? তোমার কাছে কি আছে যার জন্য বডিগার্ড রাখতে হবে? অবাক কণ্ঠে বলল, বাবা আমায় আপনার কাছে অরক্ষিত রাখতে চাইছেন না। গত রাতের ঘটনা মঞ্জুর আঙ্কেল বলে ফেলেছেন, তাই মঞ্জুর নয় তুমি বলেছ আমার নামে কাটি করতে সুযোগ ছাড়লে কি বাবার কাছে ভালো সাজা যাবে? আমায় খারাপ বানিয়ে বাবার সম্পত্তি হাতাতে হবে তো? বিদ্রুপের সুরে বলল। মেহের কোনো জবাব দিল না। আরুষের থার্ড ক্লাস কথাগুলো গা সয়া হয়ে গেছে। সুতরাং সাইডটাকে কান না দিয়ে মেয়েটিকে সে জিজ্ঞেস করলো, মেহুল, মঞ্জুর আঙ্কেল তোমার কাজ বুঝিয়ে দিয়েছে? মেয়েটি পুরুষালী কণ্ঠে জবাব দেয়, ইয়েস ম্যাম। তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আচ্ছা, তুমি কি কি কাজে এক্সপার্ট? কুংফু, ক্যারাটে আমার প্যাশন। আমি পারদর্শী হাড় ভাঙাতে। এছাড়া আমি বডির যে কোনো পার্ট মুচড়ে দিতে পারি, আবার সেটা ঠিকও করতে পারি। আপনাকে কেউ টাচ করলে তার হাত পা আমি ভেঙে দেব, আপনি চিন্তা করবেন না। মেহের সন্তোষ প্রকাশ করে হাসে নীরবে। আরুষের দিকে চোখ বেঁকিয়ে তাকায়। আরুষ ভ্রুকুচকে অবাক চাহনিতে তাকিয়ে দেখছে হেনাকে। মনে হচ্ছে বিশাল বড় শখ খেয়েছে। যা খায় খাক, খবিশ লোককে দারুণ সায়স্তা করা যাবে। কল্পনা করে খুশিতে ছল্লাৎ ছল্লাৎ করে নাচতে ইচ্ছে করছে তার। লুচ্চা বেটাকে এবারে ইচ্ছে মতো টর্চার করা যাবে। লুচ্চামি ঝেঁটিয়ে বিদায় করে নিজেও বিদায় হবে মেহের। এই মেয়ে, তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন? এমনি মুচকে এসে বলে মেহের। হাসবে না বলছি, চুপ। ভেবো না আমি ভয় পেয়ে গেছি। আমি একবারও বলেছি আপনি ভয় পেয়েছেন, কিন্তু আপনার কণ্ঠ কাঁপছে কেন মিস্টার শেখ? এটুকু বলে হো হা করে হেসে দিল মেহের। আরুষ রাগে ফুঁসতে ফুঁসতে কিছু প্রহর মেহেরকে দেখে গেল। অতপর মেহুলের কাছে গিয়ে দাঁড়ালো। শয়তানি হাসি হেসে বলল, মেহেরজান, মেয়ে গার্ড রেখে তুমি কিন্তু ভালোই করেছো। শি ইজ সো হট। বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, তুমিও কাজে বিজি থাকো। তোমার অ্যাবসেন্সে তোমার মেহুল আমায় এন্টারটেন করবে। রাইট বেব, উইল ইউ হ্যাভ ফান? চোখ টিপে মেহুলের দিকে এগুতে এগুতে বলল। মেহের নিজেকে নিয়ন্ত্রণ করতে আর পারল না। সোফায় বসে হাসতে হাসতে শুয়ে পড়ল। আরুষ বিব্রত বোধ করছেন অপ্রয়োজনীয় হাসি দেখে। অযথা খ্যাতের মতো হাসির মানে হয়? হোয়াট রাবিশ! তুমি পেতনির মতো হাসছো কেন? ভূতে ধরেছে? ওঝা ডেকে ঝাঁটাতে হবে? বিরক্তির সুরে বলে। আমি তোমার জন্য দেহরক্ষী এনেছি মিস্টার অমানুষ। আপনার ভাগের কোনো বস্তু আনিনি। বলে রাখা ভালো, মেহুল কোনো মেয়ে নয়। ওর সাথে এনজয় করার কথা যদি ভেবেও থাকেন তবে তা আপনার দিবা স্বপ্ন। মেয়ে নয় মানে কি? ও কি ছেলে? চোখ বড় বড় করে বলল। ও আসলে ছেলেও নয়। তাহলে ও কি? উভলিঙ্গের, যার অর্থ না নারী সত্তা না পুরুষ সত্তা। আরুষ মেহুলের কথা বিশ্বাস করে উঠতে পারল না। অবিশ্বাসের চাহনিতে মেহুলের দিকে তাকালো সে। মেহুল নিষ্ক্রিয় ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নেড়ে মেহেরের কথা সত্যতা স্বীকার করায় মাথা ঘুরে উঠল যেন আরুষের। দ্রুত সরে দাঁড়ালো মেহুলের কাছ থেকে। রাস্তাঘাটে দেখেছে গেয়েরা ছেলেপুলে পেলে বিশ্রীভাবে
টাকার জন্য টানা হেঁচড়া করে, সিন ক্রিয়েট করে। বিষয়টা বড়ই অস্বস্তিকর। এই মেহুল না বেহুল, আবার ওর গা ঘেঁষাঘেঁষি করবে না তো? খাঁটি মেয়ে হলে কোনো সমস্যাই ছিল না। হাইব্রিড জিনিস সে তো চায় না। মেয়ের কাজটা করলো কি, শেষে কিনা গে কোথায় ভাবলো ওকে দেখিয়ে দেখিয়ে ওর ওই গাড়ির সাথে ফ্ল্যাট করবে, ক্রিটিসাইজ করবে, ইচ্ছে মতো ভেঙাবে। সব শেষ, সব। ভাঙা মনের অসহায়ত চেহারায় প্রকাশ পেল। কেমন দুঃখী দুঃখী দেখালো আরুষের মুখখানা। সে ব্যথায় ব্যথাত্মক হয়ে আছে, ছ্যাঁকায় ছ্যাঁকাত্মক হয়ে আছে। এমন দুঃখী দুঃখী চেহারা দেখে নিঃসন্দেহে মায়া করা উচিত, কিন্তু মেহেরের একটু মায়া হচ্ছে না। সে সমতলে হো হো করে হেসেই চলেছে, যেন চোখের সামনে সার্কাস চলছে। আরুষ তেতে উঠল এবার। রাগ লাগছে। মেয়েটা পারেও হেসে এসে মরে যাচ্ছে। বেয়াদব! এই মেয়ে চুপ, একদম চুপ। তুমি হাসছো কেন এভাবে? থামো বলছি, ঘুষি মেরে দাঁত খুলে নেব, ধমকে সুরে বলল। দুদণ্ড হাসি থামালো মেহের। ধাতস্থ হলো। হাসতে হাসতে গাল মারি ধরে গেছে কিনা ধাতস্থ হয়ে শান্ত সুরে সে বলল, এ কাজ করলে আগে করতে হতো মিস্টার শেখ। ভুলে যাবেন না এখন আমার বডিগার্ড আছে। ও কিন্তু যে সে মানুষ নয়, আস্ত একটা পালোয়ানের শক্তি আছে শরীরে। আপনাকে তুলে টুস করে ছাদ থেকে ফেলে দিতে ওর একটুও কষ্ট হবে না। বেশি উড়ো না, এক চারে তোমার আর তোমার গার্ডের গাল লাল করে দিব। শক্তি আমারও কম নেই, আমি কে ভুলে যেও না। আপনিও ভুলবেন না, মেহুলের শরীর নারী পুরুষ উভয় শক্তি দ্বারা পরিপূর্ণ। ওর সাথে পেরে ওঠা আপনার কাম্য নয়। তুমি আমার চ্যালেঞ্জ করছো? আমার এগো হার্ট করো না মেহেরজান। রাত দিন আমি বুঝি না, জানে মেরে দিব। তাহলে হয়ে যাক এক ম্যাচ। মেহুল হালকা করে স্যারের হাতটা মচকে দাও তো, দেখি তোমার মারপিটের কায়দা কেমন। আরুষ প্রথমে ভাবলো মেয়ের খামোখা তাকে ভয় দেখাচ্ছে। সত্যি সত্যি কি আর বিনা কারণে কেউ কারো হাত মচকায়? ওসব অযথা ধমকিতে আরুষকে আতঙ্কিত করা যাবে না। সুতরাং আরও স্বাভাবিক হালেই দাঁড়িয়ে দেখতে লাগলো মেহুলকে। মেহুল কিন্তু মোটেও মজা করার মুডে নেই। সে রোবটের ন্যায় নিষ্ক্রিয়, কেবল ইনস্ট্রাকশন শুনে যন্ত্রের মতো ঘাড় নাড়ে। প্রশ্নের জবাব দেয় দু একটা শব্দে। বাড়তি কথা যেন তার প্রোগ্রামে সেট করা নেই, ঠিক যেন পাক্কা কোনো মানুষের তৈরি মেশিন সে। মেহুল আরুষের সামনে দাঁড়ালো হাতখানি দূরত্ব রেখে। আরুষ ওর উচ্চতা লক্ষ্য করে হালকা নড়ে চড়ে গেল। লম্বায় মেহুল পাক্কা আরুষের সমান, কিন্তু ওকে মেয়ে বলবে না ছেলে তা নিয়ে খুব কনফিউজড লাগছে। সে যাই হোক, ছেলে মেয়ে বলে সম্বোধন করতে হবে তা নয়। ও হলো হাইব্রিড, ওকে জিনিস বললে ভালো মানায়। আর এই জিনিসকে না চাইতেও অবাক হয়ে দেখছে আরুষ। মেয়ের মতো চুল আছে, কিন্তু চেহারা মেয়ের নয়। মুখভর্তি মেকআপ ব্রণ ঢাকতে পারেনি মেহুলের। শরীরে গঠনও ভারী আশ্চর্যের। চওড়া কাঁধ, উঁচু বুক, ভুঁড়িবিহীন সমান পেট, হাত পাও লম্বা লম্বা, আবার নখে নেল পলিশ দেওয়া, ঠোঁটে খয়েরি লিপস্টিক লাগানো, কান ভর্তি ছোট ছোট টবও পড়েছে। এটুকি শেষ নয়, হাতে গোটা কয়েক মেয়েলি আংটিও। জিনিসটা আসলে কি রে ভাই? আরুষ অবাক চোখে দেখতে থাকলো মেহুলের কার্যকলাপ। আগলা হাতে সে তার বাঁ হাত টেনে নিয়ে নিজের মুঠোয় পুরে দিল এক চাপ। ব্যাস, আতঙ্কে গগন বিদারী চিৎকার করে উঠল ছেলেটা। সে দেখছে ওর হাত কেমন বেঁকে গিয়েছে, সোজা হচ্ছে না। সোজা করতে গেলে ব্যথায় প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। মায়া মায়া চোখে মেহেরের দিকে তাকালো আরুষ। ক্রুদ্ধ স্বরে চিল্লিয়ে বলল, তুমি বউ না কষাই, একটু মায়া হয় না? সত্যি সত্যি আমার হাত মুছতে দেবে তা বলে? ঠিক করতে বলো। ছে, তুমি আমার শত্রুর চেয়েও বড় শত্রু। আমায় মেরে ফেলার চক্রান্ত সব। আজই বাবাকে বলে এর ব্যবস্থা নিব। ঠিক করো আমার হাত। মেয়ের মুচকে এসে ইশারা করলো মেহুলকে। সে বিনা ওজরে আরুষের হাতে উল্টো এক টান মারতেই হাতটা আবার আগের মতো সোজা হয়ে গেল। অথচ এবার একটুও ব্যথা পেল না আরুষ। মেহুলের ট্যালেন্ট দেখে আরুষ অবাক না হয়ে পারল না। জিনিসটা ভারী কাজের তো। এমন একটা হাড় ভাঙা জোড়া লাগানোর এক্সপার্টিতেও খুঁজছিল সে। খুশিতে আরুষের চোখ জোড়া চকচক করে উঠল। আগের কথা বেমালুম হাসি হাসি মুখে মেহুলের দিকে তাকিয়ে রইল। যদি একটু মিষ্টি কথা বলে নিজের দলে টানা যেত। আস্তানা এর মতোই একটা লোক লাগবে, পারফেক্ট। তোমার চয়েস আছে মেহেরজান। মেহুল আসলে খুব ট্যালেন্টেড। আই এম ইমপ্রেসড। আপনি হঠাৎ তেল মারছেন কেন? আপনার মতলব আমার ভালো ঠেকছে না। মনে মনে কি নাড়ু পাকাচ্ছেন? সন্দেহের চোখে চেয়ে বলল। হালকা হেসে ঢঙ্গি সুরে বলল আরুষ, বেশি বোঝা ভালো নয় মেহেরজান। যাও রান্না করো, ক্ষুধা পেয়েছে। আপনি হঠাৎ বোল পাল্টে নিলেন কেন? আরুষ মেহেরকে পাত্তা না দিয়ে মোবাইল হাতে নিয়ে চলল নিজের ঘরের পথে। মেহের পেছন থেকে বিদ্বেষী কণ্ঠে বলল, আপনার টর্চার সেল কোথায়? ভালো ভালো বলবেন নাকি আমি আঙ্গুল বাঁকিয়ে কথা আদায় করব? থেমে গেল আরুষের কদম। মুখে আশ্চর্যতা প্রকাশ না করলো, মনে মনে খেপে উঠল। কোন শালায় নেমো খারামি করেছে? টর্চার সেলের কথা মেহেরের তো জানার কথা নয়। তাহলে কি শালিক শালার এত সাহস? এরই মধ্যে সব উকলে দিয়েছে। কিন্তু কতটুকু জানবে মেহের? সব সব তো জানা সম্ভব নয়। আপনি চুপ করে আছেন কেন? জবাব দিন। শুনে রাখুন, আমার কাছে কিছুই কিন্তু গোপন নেই।
কিসের কথা বলছো তুমি? তামাশা না করে স্ট্রেট কাট বলো। অভিনয় করে লাভ নেই। আমি আপনার সম্পর্কে অনেক জানি মিস্টার অমানুষ, তাই বলছি ভালো হয়ে যান। ধ্বংস আপনার অতি নিকটে। আরুষ বাঁকা হাসলো মাত্র। সব বলে দেওয়ার মতো এত বোকাও সে নয়। মাঝে মাঝে শখ করে ওর সামনে একটু একটু রং ঢং করে বলে কি এতই নরম পেয়েছে? মেয়ের তো আর জানে না বাঘের বাচ্চার সাথে লড়াইয়ে নেমেছে সে। চাইলেই এক কামড়ে ওর মতো চুনোপুটিকে খেয়ে ফেলতে পারে অনায়াসে। মেহেরজান, অন্ধকারে ঢিল ছুটছ, বৃথা চেষ্টা করো না। নিজেকে বেশি চালাকও ভেবো না। যে যত বেশি চালাক দিন শেষে সে ততটাই বোকা। এমন কেউ জন্মায়নি যে আমায় কাবু করতে পারে। সাবধান হয়ে যান। সিকিউরিটি বাড়িয়ে দিন, কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আপনার সেলে আমি ঢুকবই। পারলে ঢুকে দেখাও, খুশি হব। জানবো আমায় মাত দেওয়ার মতো কেউ একজন এসেছে। শয়তানি হাসি দিয়ে বলল। মেহের দাঁত কটমট করে দেখে গেল আরুষের হাসি, যে হাসিটা তার সবচেয়ে বেশি অপ্রিয়, সবচেয়ে জ্বালাময়ী, ঘৃণা ধরা। এই লোকটা ভস্ম হয়ে যায় না কেন? পরন্ত বিকেলের আলাপ আলো ছুঁয়ে দিয়েছে শহরের অলিগুলি। ব্যস্ত পাখির দল ফিরছে ঘরে। দূরে একদল কাক ডাকছে। বায়ু স্থির, গাছের একটা পাতারও নড়চড় নেই। ছাদের সাথে লাগোয়া সারি সারি সুপারি গাছের দল দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটি গাছের একেবারে শীর্ষের পাতার ডালে বসে আছে একজোড়া হলুদ পাখি। পাখি দুটোর নাম জানে না মেহের। সে হোক অজানা, সব কিছু যে জানতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। গালে হাত দিয়ে এক নয়নে পাখি জোড়াকে দেখে যাচ্ছে মেহের। একসাথে দারুণ মানিয়েছে ওদের। এক পাখি ডানা দিয়ে আরেক পাখিকে আলতো করে মুড়িয়ে রেখেছে। মাঝে মাঝে সঙ্গিনীর গা চুলকে দিচ্ছে ঠোঁট দ্বারা। বোধ করা যায় আদর দেওয়া পাখিটি ছেলে ও নীরবে আদর উপভোগ করা পাখিটি মেয়ে। আদর সোহাগ কে না ভালোবাসে? কেউ বা চায় একলা একলা থাকতে। জীবন একলা কাটানো যায় না। চলতি পথে প্রয়োজন হয় একজোড়া শক্ত হাত, নির্ভরযোগ্য কাঁধ, চওড়া বুকের আশ্রয়। এর সবই দিতে পারে একজন স্বামী, জীবনসঙ্গী। কেবলই জৈবিক চাহিদা মেটাতে মানুষ বিয়ে করে না। মানুষ আসলে একাকিত্ব চায় না। টকবগে যৌবন চটজলদি পেরিয়ে গেলেও বৃদ্ধা বয়সে কেউ একা থাকতে পারে না। স্বামী সন্তানকে পাশে চায়। সেদিক থেকে ধরলে মেয়ের অভাগী। বিয়ে জীবনে একবারই হয়, যা হওয়ার হয়ে গিয়েছে। মেহের ভেবে ফেলেছে তার কাজ ফুরলেই আরুষকে ডিভোর্স দিয়ে দূরে কোথাও চলে যাবে। বিয়ের বন্ধনে দ্বিতীয়বার আর জড়াবে না নিজেকে। সে মনে মনে বিশ্বাস করে একজন মানুষ কখনোই একের অধিক মানুষের জীবনসঙ্গী হতে পারে না, হলেও কেবল বিছানা সঙ্গী হয়ে থেকে যেতে হয়। মায়ের মুখে সব সুন্দর হাতে শুনেছে মেহের। সেটা ছিল এমন যে একদা এক মহিলা তার স্বামীর দ্বারা অত্যন্ত অত্যাচারিত হয়ে শেষমেশ অতিষ্ঠ হয়ে নবীজের কাছে সমাধান চাইতে যান। খুব বুঝে মহিলাটিকে তিনি ফিরিয়ে দেন স্বামীর গৃহে। এরপর আরেকদিন সে মহিলা আবারও যায় সমাধান চাইতে। তালাক করার দৃঢ় সংকল্প করেন এবং পৌঁছে দেখেন নবীজির বদনা ফেটে গিয়েছে। তিনি হাউমাউ করে কেঁদেছেন। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করেন, সামান্য একটা বদনার জন্য আপনি কাঁদছেন হুজুর? নবীজি জবাব দেন, এতদিন বদনাটি আমি ব্যবহার করেছি, সে এতকাল আমার ইজ্জত দেখেছে। আজকের পর থেকে নতুন বদনা ব্যবহার করতে হবে, সেও আমার ইজ্জত দেখবে, তাই আমি লজ্জায় কাঁদছি। নবীর উত্তরে মহিলাটির বিবেক ভীষণভাবে জাগ্রত হলো। সে ভাবল, তালাক দেওয়ার পর সেও তো নতুন করে বিয়ে করবে, আরও একটা স্বামী হবে। এ যে আরও বড় লজ্জার বিষয়। কোনো কথা না বলে তিনি চলে আসলেন গৃহে। স্রষ্টার দয়ায় তার স্বামীও একসময় ভালো মানুষ হয়ে গেলেন। তাদের সংসারে আর কোনো অশান্তি রইল না। মায়ের চমৎকার উপস্থাপন ও হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়েছিল মেহের। উপলব্ধি করেছিল বিয়ের কঠিন গুরুত্ব, সম্মানের মূল্য। সম্মান প্রত্যেকের কাছে মহামূল্যবান। নারী পুরুষে তার কোনো ভেদাভেদ হয় না। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা প্রত্যাশা করা বোকামি। আবার একবার দাগ কেটে যাওয়া সম্মানে দ্বিতীয়বার দাগ লাগানোর সুযোগ করে দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। যা হওয়ার হয়েছে। সংসারের সুখ মেহেরের কপালে সইবে না বলেই সে ধরে নিয়েছে। আরুষ ভালো হলেও তার কাছে থাকতে চায় না। মৃত্যু ঘটেছে মনের। যা পড়ে আছে তা কেবল কাঠপুতুলের মতো, একখানা অনুভূতি শূন্য শরীর। তাই যদি না হবে তবে মাংসপেশিগুলো পিষ্ট হওয়ার সময় শরীরে যন্ত্রণা কেন বোধ হয় না মেহেরের? ভালো মন্দ কোনো অনুভূতির স্বাদ সে পায় না। কেবল মৃত মন বিষাদে ছেয়ে যায়। স্বামী নামক মানুষটার প্রতি জমা অনেক ঘৃণা, ক্ষোভ রয়েছে। সে জায়গা থেকে বেরিয়ে জোর করে হলেও আরুষকে ক্ষমা সে করতে পারে না। আবার মায়েরও সঞ্চার হয় হঠাৎ হঠাৎ। মাহীনা সন্তান আরুষ। মা ছাড়া যে কারোর দুনিয়া অন্ধকার। সৎ মায়ের থেকে মানসিক আঘাত পেয়ে পেয়ে বিদঘুটে অভিজ্ঞতায় পিষ্ট ছেলেটা। শুধু আরুষের এই কষ্টের উছিলায় যেটুকু মায়া আসে মাত্র। মেয়ের একাধারে পাখি জোড়াকে দেখে যায় বুক ভর্তি বিষণ্ণতা নেই। এমন সময় ডাক পড়ে আরুষের। নিচে থেকে ওর নাম করে চেঁচাচ্ছে। মনে হচ্ছে জরুরি তলব। মেয়ের না দাঁড়িয়ে ছুটল নিচে। গিয়ে দেখল মেহেরের মুঠো ফোন হাতে নিয়ে সোফায় বোকা বাক্সের সামনে বসে আছে আরুষ।
মেহের বনিতা না করে জিজ্ঞেস করলো, ডাকছিলেন কেন? রোমান্স করবো তাই? বক্র হেসে বলল, নাটক কম করে দরকারি কথা বলুন। আপনার অযাচিত নাটক আমার অসহ্য ঠেকে। বিরক্তির সুরে বলে, তোমার প্রেমিক ফোন করেছিল, বেজে বেজে কেটে গেল, ধরো কথা বলো। মুঠো ফোন এগিয়ে দিয়ে বলল, আমি তোমার মতো ওভার পসেসিভ না। সূর্যির সাথে কথা না বললে ঘুম হতো না। তুমি সিম কার্ড খুলে নিলে, কন্ট্যাক্ট রাখতে চাইলাম কোনোভাবে দিলে না। আমি তোমার মতো টক্সিক না। মানুষের প্রেমিক থাকতেই পারে, বিয়েটা তো আর আমাদের স্বাভাবিক বিয়ে না, তাই আমি মাইন্ড করছি না। কিন্তু আমার প্রশ্ন একটা আছে, এর জন্য কি তুমি বারবার চলে যেতে তাড়া দাও আমায়? বিয়ে করবে আবার? কিন্তু সে কি তোমায় বিয়ে করবে মেহেরজান? আসলে পুরুষ মানুষ না কারোর ইউজড জিনিস ঘরে তুলতে পছন্দ করে না। দে অলওয়েজ ওয়ান্ট এ ফ্রেশ ওয়ান। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? প্রত্যেকটা কথার মাঝে স্পষ্ট কটাক্ষের ইঙ্গিত। শরীর জ্বলে উঠল মেহেরের। লোকটার কথার জবাব মোটেও দিতে ইচ্ছে করলো না, কিন্তু প্রশ্ন যখন তার চরিত্রের উপর, তখন চুপ করেও যে থাকা মানা। ও আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ডও, প্রেমিক নয়। তাই আপনাকে মানুষ করে আমি কাকে বিয়ে করব বা আদৌ করবে কিনা তা আমার উপরেই ছেড়ে দিন। পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবেন না। আহা, তুমি চড়ছো কেন মেহেরজান? আমি তোমার খারাপ চাইছি না, তোমার ভালোই চাই। আর যাই হোক, তুমি মেয়েটা ভদ্র, পিওর ভার্জিন পেয়েছি। তোমায় আমি ভুল করেও ক্যারেক্টারের দোষ দিতে পারবো না। দোষ আমার। একজন পুরুষ তার জাতের পুরুষ সম্পর্কে রিলেট করতে পারে। তোমার বয়ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড যা হোক, সে কিন্তু সত্যি সত্যি তোমাকে বিয়ে করবে না। বিয়ের স্বপ্ন দেখিয়ে তোমায় আদায় করবে মাত্র। সির্ফ একবার কি দুবার? খিদে মিটে যাবে মেহেরজান। এই যুগে ভালোবাসাবাসি একবারে রুম ডেটে শেষ হয়, রিলেশন দেওয়া নেওয়ার উপর চলে। সে তোমার যতটা দেবে তার ঋণ শোধ করতে তোমাকেও কিছু না কিছু তাকে দিতে হবে। আর পুরুষের কাছে নারীর নেশার চেয়ে বড় নেশা হতে পারে না। বাঁকা হেসে বলল, সবাই আপনার মতো যৌন পিপাসা উন্মাদ নয় মিস্টার অমানুষ। নিজেকে বাকিদের সাথে গুলিয়ে ফেলবেন না। আর খবরদার, ভাইয়াকে নিয়ে একটা বাজে কথা বলেছেন তো, আপনি তার নখের যোগ্য নন। আবার চটে যায়। বাস্তব তেতো যান। তুমি মানো আর না মানো, পুরুষ মানে যৌন পিপাসু। কারোটা প্রকাশ পায় পতিতালয়ে, কারো হোটেলের আধারে। সবসময় চোখে যা দেখা যায় তা সত্যি হয় না। হি ওয়ান্টস টু ইউজ ইউ। মাইন্ডেড এ ম্যান ক্যান্ট বি জেন্টেলম্যান। ইনসাইড হি হ্যাজ এ ডার্টি মাইন্ডেড সোল। এই পৃথিবীতে আপনার মতো ডার্টি মাইন্ডের কেউ থাকতে পারে না, আমি বিশ্বাস করি না। আর বললেন না রিলেশন টিকে দেওয়া নেওয়ার, আমাদের বিয়েও দেওয়া নেওয়ার চলছে। আমি পালন করি স্ত্রীর দায়িত্ব, আর আপনি আদায় করেন স্বামিত্ব। হিসাব বরাবর। ক্রূর হেসে বলল। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সে হাসি দেখল আরুষ। মনে মনে ভাবল, কথাটা মেহের মিথ্যে বলেনি। সত্যি তো স্বামিত্ব ফলাতে কসুর করেনি কখনো। প্রথমবার রাগে দম্ভে পিষ্ট করেছিল, আর দ্বিতীয়বার সদয় হয়নি সেবারেও। মানুষ হিসেবে কারোর যন্ত্রণায় সদয়বান হওয়া উচিত, কিন্তু স্বামী হিসেবে পাষাণের পরিচয় দিয়েছে। বারবার শারীরিক আঘাতে জর্জরিত করেছে মেয়েটাকে, যে নির্যাতনের চিহ্ন শরীরে এখনও বয়ে বেড়ায় মেহের। প্রথমবার প্রাণপণে ছটফট করলো, দ্বিতীয়বার থেকে আজ অবধি চিৎকার করেনি, চোখে জলের ধারা দেখেনি, যন্ত্রণায় কাবু হতে দেখেনি। দেখেছে রোবটের মতো অনুভূতি শূন্য। মেয়েটা বড্ড শক্ত, সহজে ভাঙতে জানে না। ইচ্ছেস্বরূপ ভাঙতে গিয়েও ভাঙতে পারে না। বারবার আরুষকে হেরে যেতে হয় মেহেরের ধৈর্যের কাছে। মেয়েটা বাইরে বাইরে শান্ত হয়ে ভেতরে ভয়ঙ্কর, দোষী। পৃথিবীর কাউকে ভয় পায় না আরুষ। কেউ তাকে চোখ রাঙানোর সাহস দেখায় না। 5 ফুটের মেয়েটা যা করে, ভয় করে আরুষের, ভীষণ ভয়। মেয়ের মুহূর্তে অভ্যস্ত হয়ে উঠলে ধ্বংস নিশ্চিত। এক নারী তার জীবন অভিশপ্ত করে গেছে, আরেক নারী পুরোটাই ধ্বংস করে দিয়ে যাবে। নারীর ছলনা যে সহ্য হয় না আরুষের। আবার নারী ছাড়া চলেও না। হিংস্র মনের বিষ নারী ব্যতীত কারো উপর ঢালার উপায় নেই। যে মেয়েগুলো তরিতরকারি নেয় বাজারে সহজলভ্য, তাদের পিষ্ট করলেই কি আসে যায়? মনের জ্বালা মিটলেই হলো। তাদের অভাব ঘুচুক, সঙ্গে আরুষেরও। এই যে কিছু আসে যায় না বলে নষ্ট গলির পথ চিনল সে, তাই হলো জীবনের কাল। নোংরা নেশা পরিণত করলো পশুতে। যে সেই পশু নয়, একেবারে শরীর খুবলে ধরা নরপশু। দয়া মায়াহীন জল্লাদ হয়ে উঠল আরুষের মন। বিষহীনতা আর কখনো ভালো হতে দেয়নি। তাই তো পৃথিবীর চোখে সবচেয়ে খারাপ ছেলেটা আরুষ। রিংটনের শব্দে ঘোর ভাঙল। মেহেরের ফোন বাজছে। পাশের সোফাতে বসে আরুষ। ফোন স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছে, তাতে জলজল করছে আবির ভাইয়ের নামটি। কেন যেন আরুষ কৌতূহল হয়ে উঠেছে আবিরের প্রতি। ছেলেটা কি বলতে ফোন করেছে শোনা প্রয়োজন, কিন্তু মেহের যদি সাইডে গিয়ে কথা বলে, তখন যে জানা হবে না ওদের কি কথা হলো। নিজের কার্যসিদ্ধি করতেই আরও শয়তানি ট্রিক্স খাটালো। ঠেস দিয়ে বলো, যাও যাও, তোমার ব্যক্তিগত পুরুষ পার্সোনাল আলাপ করতে কল করেছে। আমার সামনে কথা বললে তোমার প্রেম ধরা পড়বে, দূরে গিয়ে কথা বলো। আরুষ জানে এতটুকু বাক্যে মেহের তেতো যাবে।
ধারণা সঠিক। মেহের চটলও তাই। চোখ পাকিয়ে এক পলক হিংস্র চাহনি ফেলে ফোন রিসিভ করলো। ক্ষীণ সুরে নম্রভাবে সালাম দিল। এতদিন বাদে প্রেয়সীর কণ্ঠ শুনে ধরে প্রাণ ফিরল আবিরের। আবেগে আপ্লুত হয়ে ছলছল করে উঠল চোখ দুটি। কান্নাও পেয়ে গেল। কয়েক সেকেন্ড ঠোঁট চেপে ধরে নিজেকে সামলায় আবির। সালামের জবাব দিয়ে প্রশ্ন করে, কেমন আছিস মিহু? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আছি। তুই বাড়ি আসবি কবে? খালামণিকে আর কতদিন মিথ্যে বলে সামলাবো? একবার এসে দেখে যা, তুই ছাড়া ওরা ভালো নেই। আমি গেলে যে আর ফিরতে ইচ্ছে করবে না ভাইয়া, মলিন কণ্ঠে বলল। ফিরা কি খুব জরুরি মিহু? কাতর সুরে বলল। মেহের জবাবে দীর্ঘশ্বাস ফেলল। আরুষ মনোযোগ দিয়ে কথা শুনছে, মেহেরকে দেখছে। মেহেরের জবাব না পেয়ে আবির নতুন প্রশ্নের উদ্ভাবন করলো। খুব মন দিয়ে সংসার করছিস পাখি? বাড়ি ফিরলে মনোযোগে ভাটা পড়বে? তোর স্বামী রাগ করবে? তুমি কি জানো না আমি সংসার নই, রণক্ষেত্রে যুদ্ধ করছি। যুদ্ধ নিজের সাথে করি নাকি সংসারের সঙ্গে বুঝতেই পারি না। ছেলেটা বদলেছে। তোর নূরের আলো কি অন্ধকার কাটাতে পেরেছে? নূর থাকলে না অন্ধকার কাটবে কি করে? ভালো হতো সামান্য নূরের ঝলক যদি আমার চেহারায় থাকতো। একটা প্রশ্ন করব মিহু, রাগ করবি না তো? ফিরে আসতে বলো না, তাহলেই করব না, ম্লান হেসে বলে। ও কি তোকে স্পর্শ করে মিহু? অত্যাচার করে? কষ্ট দেয়? মেয়ের থমকে গেল তক্ষুনি। কথা হারিয়ে ফেলল। জীবনে আবির কখনো তাকে ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন করে বিব্রত করেনি। এমন ছেলে সে নয়, আজ এত বড় ব্যক্তিগত প্রশ্ন করে বসলো। বাধ্য হয়ে বোধহয় তাকে নিয়ে আবিরের কতই না চিন্তা, কত আতঙ্ক। মেহেরের কান্না পেল। আবিরের স্নেহের কাছে কঠিন থাকতে পারে না মেয়েটা। কাদামাটির মতো গলে ভেঙে যায়। এমনি তো আর বাড়িতে যেতে চায় না। একবার সেখানে গেলে আঁচলে প্রিয় মানুষদের যে শক্ত টান পড়বে তা ছিঁড়ে ফিরে আসা অসম্ভব। তোর নীরবতাকে কি আমি হ্যাঁ বলে ধরে নিব? প্রত্যুত্তর না করে কল কেটে দেয় মেহের। আবির স্ক্রিনে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, নিঃশ্বাস আটকে। প্রেয়সী আর তার নেই। প্রেয়সীর শরীরে এখন তার স্বামীর গন্ধ, স্পর্শ। ইস, জ্বলে যাচ্ছে বুকের ভিতর। দাও দাও করে আগুন জ্বলছে। আবির বুকে হাত দিয়ে কাতরাতে থাকে। আর্তনাদ করতে করতে বলতে লাগে, ভালোবাসি এত কষ্ট কেন আল্লাহ? আবিরের ফোন কেটে মেহের গেস্ট রুমে চলে গেল সঙ্গে সঙ্গে। আরুষ ফ্যাল করে দেখল মেহেরের চলে যাওয়া। মনে মনে সন্দেহ দৃঢ় হয়েছে, প্রণয়ের সম্পর্ক আছে তাদের। শুধু জানতে হবে প্রণয় মেহেরের দিক থেকে আছে কি না। সে কি আবিরকে ভালোবাসে? আবির যেমন মেহেরকে বাসে, আবির যে মেহেরকে ভালোবাসে তা প্রথম দিন হাসপাতালে আন্দাজ করেছিল। ভালো না বাসলে কাজিনের জন্য কেউ কাতরায় না, আতঙ্কে চোখ মুখ শুকিয়ে যায় না। আবিরের চোখ বলে দিচ্ছিল কতটা আতঙ্কে পড়েছিল ছেলেটা। আর মেহেরকে দেখে যেভাবে হো হো করে কাঁদল, আরুষ তো কারোর জন্য এমন করে কাঁদেনি কখনো। কেননা আরুষের একান্ত ব্যক্তিগত প্রেয়সী নেই, কোনো নারীর প্রতি মায়া মহব্বত নেই। আবিরের আছে, তার বউয়ের প্রতি গভীর মায়া মহব্বত আছে। এই জন্যই আরুষকে দেখলে আবির খেপে খেপে ওঠে, হিংস্রতা ভর করে ওর শরীরে। ভালোবাসার মানুষ কেড়েছে, রাগ হওয়া কি স্বাভাবিক নয়? একজন মানুষ কতগুলো জীবন নষ্ট করার ক্ষমতা রাখে। কত ক্ষমতা আরুষের, ভাবা যায়? ভাবতে ভাবতে আরুষ ক্ষীণ হাসে। মোবাইল স্ক্রিনে চোখ পড়ে। ওয়ালপেপারে আরুষের ছবি লাগানো, ছবিতে দাঁত বের করা বক্র হাসি। আরুষ হুবহু সেভাবে হেসে ফেলল। এই হাসি কিন্তু মোটেও সুখের হাসি নয়, নিজের প্রতি বিতৃষ্ণার হাসি। মেহের ভুল বলেনি আরুষ শেখ। সত্যি পৃথিবীতে তোমার মতো জঘন্য মানুষ দুটো হয় না, হতেই পারে না। আরুষ সশব্দে হেসে হল ঘর কাঁপালো। কি আশ্চর্য, কেউ কি নিজের প্রতি বিতৃষ্ণ হয়ে হাসতে পারে? কি আশ্চর্য! সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান চলছে। বিছানায় শুয়ে বিটের তালে তালে পা নাচাচ্ছে আরুষ। মুড সুইং হওয়ার আগেই রিফ্রেশমেন্টের উড়াধরা ব্যবস্থা। ক্লাবে যেতে পারলে বেস্ট হতো। শালার বউ নামক আপদ কি আর শান্তি হালে যেতে দিবে? না, বউর কথা মনে করে মুডের 12টা বাজালে চলবে না। কজ আরুষ ইজ এ সিঙ্গেল বয়। মুড নিয়ে কুটিল হেসে আয়না দাঁড়ালো আরুষ। কোকড়া চুলের ভাঁজে হাত ডুবিয়ে চুল ঠিক করে নিল। গাল এপিট ঘুরিয়ে ঘুরিয়ে থোবরা দেখল সুন্দরভাবে। গর্বের কথা নয়, গায়ের রং শ্যামকালো হলেও পুরুষ হিসেবে দারুণ সুদর্শন যুবক আরুষ। অপছন্দ হওয়ার কারণ নেই। এই যে মাথাভর্তি পাখির বাসার মতন ঝাঁকড়া কোকড়ানো চুল, এমন চুলকেই আরুষকে মানায় ভালো, সৌন্দর্য ফুটিয়ে তোলে। কেবল দোষ আরুষের কুচকুচে কালো পোড়া ঠোঁটে। কথিত আছে সোনার আংটি বাঁকা হলেও মূল্য এক। যেমন পুরুষ মানুষ ধরা হোক বা কালো, পুরুষ মানুষের রূপ বিচার করা হয় না। ভালো আয় রোজগার ও বাপের অঢেল সম্পদ থাকলে পুরুষ মানুষ হিরে সমান দামি। সুতরাং পুরুষের ঠোঁট কালো নাকি গোলাপি তা দেখে ফায়দা নেই। আরও সেদিকে ভ্রুক্ষেপ করে না। কিন্তু তার এ পোড়া কালো ঠোঁট দুটো যে মেহের ঘেন্না করে তা জানার পরও কি আরও ভ্রুক্ষেপহীন হয়ে থাকতো? আত্মসম্মানে লাগায় প্রতিবাদ করতো নাকি ঠোঁট গোলাপি করার চেষ্টায় মেহনত করতো? আরও সে রিয়াকশন জানার জন্য হলেও একটাবার বলে দেখা উচিত বই কি।
তবে মেয়েটার ওসবে আগ্রহ নেই। গোটা আরুষে তার অরুচি, অ্যালার্জি। কেবল গান বাজালেই বাড়ির ফিলিংস আসে না, বাড়ির লোকে যায় মদ খেতে। এই মুহূর্তে কড়া ড্রিঙ্কস প্রয়োজন ঘরে বাড়ির ফিলিংস আনতে। সাউন্ড বক্সের বলিউড জিরো করে আরুষ স্টোর রুমের দিকে আগালো। বাড়িতে পর্যাপ্ত পরিমাণে মদ রাখা আছে। রুহুল শেখ জানেন না, শুধু তিনি কেন, শিউলি আন্টিও নন। সে ঘরে তালা দেওয়া থাকে। একদম কেউ জানে না তা নয়, জানেন শুধু মঞ্জুর আঙ্কেল। আরুষ তার বস হয়, সুতরাং বসের সিক্রেট সে কাউকে বলে না। বলেও কত লাভ হতো? বাপের কথাই কানে নেয় না, বাকিরা তো দুধ ভাত। স্টোর রুমে ঢুকে ফ্রিজ খুলে আরুষের মাথায় হাত, দেখলো গোটা ফ্রিজ ফাঁকা। বোতলের একখানা ছিপিও পড়েনি। কয়েকদিন আগে ফ্রিজ ভর্তি ড্রিঙ্ক ছিল, কোথায় গেল? কোথায় গেল? সারা বাড়ির সম্ভাব্য জায়গাগুলিতে তন্ন তন্ন করে খুঁজল আরুষ। বাড়তি কাজের লোকদেরও এ দায়িত্ব অর্পণ করলো। কেউ দায়িত্ব পালনে অবহেলা না করে খুঁজছে, কিন্তু পায়নি একজনও। আরুষ এবার বুঝতে পারল মেহের ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সে মেহেরকে ডাকতে ডাকতে খুঁজে পেল আরেক ঘরে। টান টান হয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। ক্লান্ত দেখাচ্ছে ওকে। মাগরিবের আজান হবে এক্ষুনি। এই সময় মেহের সাধারণত শোয় না। সত্যি বোধহয় খুব ক্লান্ত মেয়েটা। আরুষ বুঝলো না মেহের ক্লান্ত, বরং ঘুমোট রেগে গিয়ে জোরে জোরে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলল। হঠাৎ ঘুম থেকে ওঠায় মেহের বুঝতে পারল না হয়েছে কি। প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে রইল শুধু। তুমি আমার পার্সোনাল স্টোর রুমে কেন গিয়েছিলে? চাবি কোথায় পেলে? ওয়ার্ড্রবের ড্রয়ারে হাই তুলে বলল। বোতলগুলো কই? বের করে দিবে এক্ষুনি? এক্ষুনি মানে এক্ষুনি। চারিদিকে আজান পড়ল। আরুষদের বাড়ি থেকে মসজিদ কাছে। মুয়াজ্জিমের কণ্ঠে সুমধুর আজান দারুণ মোহনীয়। মেয়ের সম্পূর্ণ মনোযোগ ঠেলে দিল আজানে। পৃথিবীর বাকি কাজ এখন 4 সাবজেক্ট। আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, জবাব দাও, খ্যাপা কণ্ঠে বলল। মেহের জবাব দেবে বই কনিষ্ঠটা আঙ্গুল দিয়ে ঠোঁট ছুঁয়ে ইশারা চুপ করতে বলল। মেজাজ কার খারাপ হবে না? ভারী বদমাইশ মেয়ে, ইচ্ছে করে পুঁতে ফেলতে, বাপের জন্য পারে না করতে। এতদিন পাহারা দিয়েছে মঞ্জুর আঙ্কেল, এখন যোগ হয়েছে মেহুল নামের জিনিসটা। ওকে দেখলেই আরুষের অস্বাভাবিক লাগে। মেয়ে দেখেছে, ছেলে দেখেছে, মেয়ে ছেলে একসাথে কাছ থেকে দেখেনি। জিনিসটার বস্ত্র হরণ করলে ভেতরে কোনো আশ্চর্য বেরোবে খোদা জানেন। তবা তবা, প্রয়োজন নেই অত রহস্য ভেদ করা, সব রহস্য জানতে নেই। দেখা গেল রহস্যের পর্দা ওঠার সঙ্গে সঙ্গে আরুষও অতি আশ্চর্য দুনিয়া থেকে উঠে গেল। অসম্ভব কিছু নয়। আজান শেষ হয়েছে। মনোযোগ সরিয়ে আরুষের দিকে নজর দিল মেহের। আরুষ পুনরায় প্রশ্ন করতে যাবে, অমনি উত্তর করল। বোতল রাখা আছে সযত্নে। আপনি একা কেন খাবেন? আমিও খাবো, চলুন আগে নামাজ পড়ে ফেলি। ড্রিঙ্ক করলে মুখ থেকে গন্ধ বেরোবে। নামাজ পড়ে সময় নিয়ে ড্রিঙ্ক করা যাবে। চলুন চলুন, জলদি কাজ সেরে ফেলি। আরুষ 330 ভোল্টের শখ খেয়ে অতিশয় আশ্চর্যে বিস্মিত, শিহরিত, আতঙ্কিতও বটে। চোখ বড় বড় করে আরুষ প্রশ্ন করল, তুমি ড্রিঙ্ক করো মেহের? হ্যাঁ করি তো। বিশ্বাস না হলে আজ দেখে নিয়েন। আরুষ এরপরে বিশ্বাস করতে পারল না। মেহেরের পিছু পিছু অজু সেরে নামাজ আদায় করলো, যদিও মনোযোগ তেমন ছিল না। সব মনোযোগ মেহেরের অদ্ভুত আচরণ টেনে ধরেছে। নামাজ আদায় করা হয়ে গেলে মেহের শান্ত সুরে বলল তাকে, চলুন বাইরে কোথাও গিয়ে বসি, ঘরে বসে ড্রিঙ্ক করে মজা নিই। তুমি খাও, মজা করছো কি? মুচকে হেসে মেহের জবাব দেয়, নো, আই এম সিরিয়াস। মাঝে মধ্যে করি, রিফ্রেশমেন্টের প্রয়োজন সবার আছে। আপনি একাই শুধু চিল করতে পারেন না মিস্টার শেখ। তোমার যত সতী ভাবতাম তুমি তত সতী নও। মেয়েদের মুখ দেখে তার স্বরূপ চেনা মুশকিল। আবার একটা ভুল করে বসলাম তোমায় চিনতে। অবজ্ঞা সুরে বলল, আমায় চিনেই বা কী হবে? মেয়াদ ফুরলে আমি চলে যাব। অযথা আপনি আমায় বিষয়ে মাথা ঘামাবেন না। হ্যাঁ তাই তো, তোমার জন্য মাথা ঘামানোর মানুষ আছি। আমি কাদা গায়ে মাখবো কেন? নো নিড। মেয়ের মুচকি হাসির পুনরাবৃত্তি করে রান্নাঘর থেকে প্লাস্টিকের হ্যান্ড বাস্কেট নিয়ে রওনা হলো নিজের ঘরের উদ্দেশ্যে। সময় বেশি নিল না। 2 মিনিটে অন্তত 10-12টা বোতল নিয়ে বেরিয়ে এলো। কালো রঙের ঢিলে ঢালা কুর্তি পরে মাথায় ঘোমটা টানলো লম্বা করে। স্বাভাবিকের চেয়ে একটু বেশি নিজেকে প্যাকেট করে প্রস্তুত হলো। মেয়েরকে দেখে উচিত ছিল আরুষের চক্ষু শীতল করা। মেয়েটা যেমন নিষ্পাপ তেমন সুন্দরী। বলতে গেলে মেহেরের শালীনতাই তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। কোনো রূপ সাজসজ্জাবিহীন একেবারে প্রতিমার মতো দেখতে লাগে তাকে। অথচ হায়, ছেলেটা মেহেরকে দেখলো কই? একবারের জন্য মনোযোগ দিয়ে দেখল না সে মেহেরকে, বরং মদ্যপানের আশায় চক্ষু জোড়া শীতল হলো তার। মনে মনে খুশি হলো। গোটা 2 দিন ড্রিঙ্ক করেনি। মনে নেশা চড়াও হলে মানুষের নাকি শরীর বিড়বিড় করে, মেজাজ খিটখিট করে। নেশা জিনিসটা বর্জন করা বরাবর অসম্ভব প্রায়। পৃথিবীতে যে কোনো নেশায় ভয়ঙ্কর ফলপ্রসূ। নেশার অপর নাম যে অসুখ, মানসিক অসুখ। কাঙ্ক্ষিত জিনিস ছাড়া আমি বাঁচব না, আমার চলছে না, এই ধারণা পোষণ করে মানসিক রোগ সৃষ্টি করার উপযুক্ত কারণ বই কি।
প্রয়োজন মেটাতে আমরা যে কোনো জিনিসের সদ্ব্যবহার করতেই পারি, কিন্তু যখন তা প্রয়োজনের উপরে চলে যায়, ব্যক্তিগত আকর্ষণ টেনে ধরে রাখে যাবতীয় মনোযোগ, তখনই হয় সর্বনাশ। তাই প্রয়োজনের আধিক্য কোনো কিছুই ভালো নয়, কখনোই নয়। চলুন যাওয়া যাক বাগানে। বাগানে বসে চাঁদ দেখা যাবে না, বাইরে যাই চলুন। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে ঠান্ডা ড্রিঙ্ক জমবে। তোমার বডিগার্ডকে সাথে নিবে না? আমার সাথে বাইরে যাচ্ছ, মেরে যদি গুম করে দিই? আমি ওকে বারণ করেছি। আসলে কি বলুন তো, আমি ভিতর ডিমনি, গুম করে আপনি নিজেও রেয়াত পাবেন না। সো ভয়ের কারণই নেই। সময়টা আমার একান্ত ব্যক্তিগত, বাড়তি কাউকে সেখানে অপ্রয়োজনীয়। তো আমার অজ্ঞতা ডাকছো কেন? একান্ত সময়ে একা যাও। কথিত আছে সঙ্গদোষে লোহা ভাসে। আমার সাথে মিলিয়ে মিশিয়ে আপনাকে আমার মতো গড়ার চেষ্টা করছি। সন্ধ্যার স্বপ্ন সত্যি হয় না? শয়তানি হাসি হেসে বলে। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, আত্মবিশ্বাসের সাথে বলে। আরুষ আর কোনো প্রত্যুত্তর না করে মেহেরের সাথে বেরোলো। তাদের বাড়ি ছেড়ে পূবের দিকে মিনিট 5 হাঁটলে এলাকার রমরমা মোড় পড়ে। ছোট বড় সব রকমের দোকানই রয়েছে। চলার পথে মেয়ের আরুষকে জিজ্ঞেস করলো, সামনে অনেকগুলো আলো জ্বলছে, ওটা কি বাজার? বিয়ারের দোকান আছে ওখানে? বিয়ারের দোকান দিয়ে তোমার কি কাজ? মুখে মুখে প্রশ্ন না করে উত্তর দিন। আছে, লোকাল অ্যালকোহল পাওয়া যাবে, বেয়ার না। চলবে, মুচকি এসে বলল। মেয়ের হাসিখানা বড্ড অদ্ভুত ঠেকলো আরুষের। মনে মনে মেয়েটার বড় কোনো ফোন দিয়ে আছে, কি জানি মাথায় কোন জিলাপির প্যাচ কষেছে। মোড়ের বাজারে প্রবেশ করে নিজের মুখ ভালো করে ঢেকে নিয়ে মেয়ের হ্যান্ড বাস্কেট সমেত ঢুকে গেল ঝুপড়ি দোকানে। সিক্স সেন্স বলছে যা খুঁজছে এখানেই পাওয়া যাবে। আরুষ বিরক্তির চাহনিতে সবটা দেখে যাচ্ছে। লোক ভর্তি দোকানে মেহেরের প্রবেশ ঘটায় প্রত্যেক জোড়ার চোখ কেবল ওকেই দেখছে। পুরুষের স্বরূপ পুরুষ চেনে। লোকের চাহনি দেখলেই আরুষ চিনে ফেলে কার চাহনিতে কত পৈশাচিকতা মেশানো। হয়তো সেজন্য সে বিরক্ত হচ্ছে। শুনেছি মেয়েরা পুরুষের মন্দ চাহনি অনুভব করতে পারে দূর থেকে, সেখানে একদল পরপুরুষের মধ্যে চলে যেতে হবে। মেয়েটা আসলেই অত ভালো নয়, হলে কাজটা করতে পারতো না। কিছু প্রয়োজন হলে আরুষকে বলতো, নিজে নিজে মাতব্বরি করার দরকার ছিল। বেয়াদব মেয়ে। প্রায় 10 মিনিট পরে মেয়ের খালি হ্যান্ড বাস্কেট নিয়ে বেরিয়ে এলো। আরুষ লক্ষ্য করলো মেয়ের কেমন মিটমিট করে যেন হাসছে। কি জন্য হাসছে? কি আশ্চর্য ঘটলো যে এভাবে দাঁত কেলাতে কেলাতে বের হচ্ছে? এতটুকু অস্বস্তি ছাপ নেই চোখে মুখে। চলুন। তুমি ভিতরে গেলে কেন আমাকে না বলে? আপনি আমার পিছু নিলেন না কেন? গেলেই দেখতে পেতেন। যেখানে সেখানের দোকানে আমি যাই না, আমার একটা ক্লাস আছে। যেহেতু আপনি হাইফাই ক্লাসের লোক, অতএব আপনার সেসব না জানলেও চলবে। নিজের চরকায় তেল দিন। একদম মুখে মুখে কথা বলবে না বেয়াদব। তুমি নাকি এত সতী সাবিত্রী? অতগুলো ছেলে মানুষকে টপকে ভিতরে গেলে? ভিতরেও ছিল শিওর। ভালো মেয়েরা এগুলো করে না, মেহের গম্ভীর সুরে বলে। আমি ভালো হতে চাইও না, বেশি ভালো নয়। যাকগে চলুন, ওই দোকানে যাই, কিছু সফট ড্রিঙ্কস কিনবো। সফট ড্রিঙ্কস কী করবে? এই এক মিনিট, বাস্কেট খালি কেন? বোতলগুলো কই? প্রশ্ন বৃদ্ধ চাহনিতে তাকিয়ে বলল। বেঁচে দিয়েছি, দাঁত কেলিয়ে বলল। কথিত উত্তর শুনে আরুষ ভাবাচাকা খেয়ে ফেলল। এত স্ট্রং ছেলেকে অবাক করে দাও কি মুখের কথা? যদিও মুখের কথা মেহের বানিয়ে ফেলেছে। এত দামি দামি মদ মেহের ফুটপাতে সস্তা দোকানে বেচে দিয়েছে? কি দুঃসাহস, কি দুঃসাহস! তুমি আমার ব্র্যান্ডেড বিয়ার বেচে দিয়েছো? বিস্ফোরিত চাহনিতে বলল। মানে কি? এই মেয়ে, তুমি কি আবাল নাকি? দাম কত জানো? আপনি চড়ছেন কেন মিস্টার শেখ? আরে আমি ফ্রিতে দিয়ে আসিনি, পাক্কা 2000 টাকায় 8টা বোতল বিক্রি করেছি। দোকানদার খুশি আর আমিও। দাঁত কেলিয়ে বলল। দোকানদার খুশি হবে না? একটা 4 থেকে 5000 টাকায়। কেন বোতল 2000-এ বিলি করে এসেছ? খুশি হবে না? তুমি কাজটা করছো কি মেয়ে? মাথার গরু গোবর আছে? মেয়ের জবাব না দিয়ে হাসতে হাসতে খাবার দোকানে গিয়ে 2000 টাকায় মিল করে অনেক সফট ড্রিঙ্কস, চিপস ও কয়েকটা চকলেট কিনে ফিরে এলো। আরুষ তখন রাগে তেলে সমাইতি হয়ে ফোঁসফোঁস করছে। আমার অতগুলো বিয়ার বিক্রি করে কিনে আনছো? তোমার পুঁতে ফেলতে ইচ্ছে করছে আমার। আমি আপনার ইচ্ছেকে সহজ করে দিচ্ছি, থামুন। আশেপাশে পার্ক কিংবা মাঠ আছে? ক্রিকেট মাঠ হলেও চলবে। কি দরকার মাঠে গিয়ে হাডুডু খেলবে? অসহ্য মেয়ে দাঁত কিরমির করে বলল। না, দাবা খেলবো। পূর্ণিমার চাঁদ, খোলা মাঠ, ফিরে ফিরে বাতাস, হাতে চিপস আর কোকাকোলাও পাশে মি। উফ, জাস্ট ইমাজিন। আমি আপনাকে কোম্পানি দিচ্ছি মিস্টার শেখ। আপনি খুশি হবেন না তো বিরক্ত হচ্ছেন কেন? কারণ তুই আমার মগজ খুলে খেতে বসেছিস, আর 5 মিনিট থাকলে আমি পাগল হয়ে যাব। আই এম গন্না সাইকো, লিভ মি। এমা, কেন? আমরা ড্রিঙ্ক করবো না? ফায়ার ড্রিঙ্ক। লিসেন, তুমি যাও, মাঠে যাও, মঙ্গলে যাও, জাহার নামে যাও, শুধু আমার পেছনে যেও না। রিকোয়েস্ট করছি, আমাকে রাগিও না। কেটে কুকুরকে খাইয়ে দেব। কুকুরদের বাবুর্চি আপনি? তা আমার মাংসের কিমা হবে না রোস্ট?
আপনি চাইলে গোটা রসুন দিয়ে ভুনা করেও দেখতে পারেন। খেতে পেয়ে সবে মিস্টার শেখ। আরুষ বিভ্রান্তি বোধ করছে। মেহের তো এমন করে না, ওর হলো কি তবে? ফাও ফাও বাজে কথা বলছে কেন? আরুষ মেহেরের বাহুদয়ে হাত দিয়ে কয়েকবার জোরে জোরে ঝাঁকিয়ে দিল। উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করলো, আর ইউ সিক? হোয়াট হ্যাপেন্ড? ইউ ফিল সিক রাইট? লেটস গো, কাম কাম। ইউ হ্যাভ টু গেট ব্যাক হোম রাইট নাও। আপনি মোটামুটি ভালো ইংরেজি পারেন, কিন্তু পড়াশোনা করেন না। আপনার ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা আছে না? পড়াশোনা করবেন কাল থেকে। যত চেয়ার আপ আজই শেষ। চেয়ার আপ। চোখের সামনে থেকে সর তুই। আর 1 সেকেন্ড তোকে সহ্য করতে পারছি না। রাস্তায় আছি বলে পার পেয়ে যাবি ভাববি না। আমি পারি না এমন কোনো কাজ নেই। ও তাই? তাহলে চলুন দেখি কি কি করতে পারেন। আমাকে খুন করবেন কি দিয়ে? মানে কাছে ছুরি কাচি আছে তো? না থাকলে দোকান থেকে কিনে আনি। তুমি পাগল হয়ে গেছো? আমি তোমায় খুন করার হুমকি দিচ্ছি, মিনিমাম একটু তো ভয় পাও। অস্থির কণ্ঠে বলল। ছোটবেলা খাবার না খেলে আম্মু আমায় হুমকি দিত, পা কেটে ঘরে বসিয়ে খাওয়াবে। তা বলে কি সত্যি সত্যি কেটেছে? মায়ের হুমকিতে ভয় না করা মেয়ে আপনাকে কেন ভয় পাবে মশাই? আরুষ আগুন চোখে অনেকক্ষণ তাকিয়ে রইল মেহেরের মুখপানে। কি বলবে ভেবে না পেয়ে মেহেরকে ফেলে রেখে চুপচাপ বাড়ির দিকে রওনা হলো। মেহের কিন্তু দম্বার পাত্রী নয়। সে আরুষকে টেনে নিয়ে নির্জন রাস্তায় পাড়ি জমালো। খাটুনি কম হয়নি। বিশাল দেহের বলিষ্ঠ আরুষকে নড়ানো মুশকিল। কি জানি মেহেরের ক্ষমতা নাকি নিজ ইচ্ছা আরুষ সে পথে গেল। ওরা পৌঁছালো নির্জন কোনো এক স্থানে। ক্রিকেট খেলার মাঠটা বেশ ভালো দেখা যায় এখান থেকে। সারাদিন ছেলেপুলেদের হট্টগোলের চোটে টিকতে না পারা মাঠটায় ভুতুরে নিস্তব্ধতা, কেমন গা ছমছমে ভাব। মাঝে মাঝে গাছপালা ভেদ করে আসা শীতল পবন আত্মা কাঁপিয়ে দিতে যথেষ্ট। সাধারণ কোনো মেয়ে হলে শতভাগ ভয় পেত। মেহের নেহাত মহিষী নারী, তাই সে মোটেও ভয়টয় পাচ্ছে না, উল্টো মজা পাচ্ছে। বুক ভরে অক্সিজেন নিচ্ছে, যেন গুমোট জেলখানা হতে মুক্ত পেয়েছে সবে। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয়ে যায় আরুষ। তার দেখা সবচেয়ে আশ্চর্য নারী মেহের। কখনো সে চণ্ডাল, কখনো মায়াবতী, কখনো অবাধ্য অচেনা, আবার কখনো ভীষণ খামখেয়ালি। বহুরূপী বৈশিষ্ট্যগুলো তার অস্তিত্বে খুঁটে খুঁটে ভরা। তুমি কি দিয়ে তৈরি? তোমার প্রাণের ভয় নেই? সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছি মিস্টার শেখ। আমার আর মৃত্যুতে ভয় হয় না। হেয়ালি সুরে বলল। কি এমন হারিয়েছে? আমার স্বপ্ন, সম্মান, অস্তিত্ব। আপনি সবই ছিনিয়ে নিয়েছেন, তাচ্ছিল্য করে বলল। আরুষ মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মেহেরের অদ্ভুত চাহনিতে কি যেন আছে, যা দেখলে বুকের ভিতরের অনুশোচনারা কুরে কুরে খায়, দম বন্ধ লাগে। সে জানে সে কত পাপিষ্ট, কিন্তু মেহেরের নির্লিপ্ততা আরও বেশি করে জানান দেয় আরুষের নিকৃষ্টতা অসীমে। পৃথিবীর সবচেয়ে পাপী মানুষটি সে। বসুন, রাত বাড়ছে, বেশি সময় নিব না, স্বাভাবিক হয়ে বলল মেহের। আরুষ বাধ্য ছেলের মতো মেহেরের পাশে বসল। কোকাকোলার বোতল আরুষের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার বাবা যখন বেঁচে ছিল মাঝে মাঝে বাপ বেটিতে বসে আড্ডা দিতাম সন্ধ্যা রাতে। সাথে থাকতো ঝুড়ি ভর্তি চিপসের প্যাকেট ও কোল্ড ড্রিঙ্কস। বাবা চলে যাওয়ার পর আর আড্ডা দেওয়ার ইচ্ছে জন্মেনি। আমার খুশিগুলো ওনার দেহের মতোই মাটি নিতে চাপা পড়েছে। অথচ আজ আমি তার সাথে বসে যে আমার কাছে সর্বোচ্চ ঘৃণিত। ডেস্টিনি কি অদ্ভুত না? কথার প্রত্যেক লাইনে তুমি আমায় পিঞ্চ করো কেন মেয়ে? আমি যেতে এসেছি তোমার সাথে রাস্তায় বসে 2 টাকার সস্তা স্ন্যাক্স খেতে। তোমার পাশে বসে রসের গল্প করার মুড আমার নেই, কজ তুমি আমার গার্লফ্রেন্ডের নখের সমান নও। আমি চাইও না কোনো বাজারে সহজলভ্য পণ্য গলির পতিতাদের মতন হতে। লোয়ার মিডিল ক্লাসের হতে পারি, কিন্তু আমি সস্তা নই। আপনার বেড শেয়ার করা প্রস্টিটিউট সমান চরিত্র আমার নয়, একথা আপনিও ভালো করে জানেন। এর জন্যই তোমাকে চোখের সামনে দেখলে আমার অসহ্য লাগে। অত্যন্ত অসভ্য মেয়ে তুমি। কথা কথা চরিত্র করো। আমি খারাপ তুমি জানো না? তাহলে বারবার বলো কেন? আমি তোমায় আটকে রাখিনি, যেতে পারো। থাক, বাদ দিন, এখন ওসব আলোচনা যেতে চাইছি না। আরুষ পকেট থেকে মুঠোফোন বের করে তার ভিতরে ডুব দেয়। মেয়ের চিপসের প্যাকেট খুলে খাওয়া শুরু করেছে ইতিমধ্যে। আরুষকে সারতে যায়নি। যাবে, বেটা খাবে না। চিপস খুলে নিয়ে চিবন অবস্থায় মেহের বলতে থাকলো, প্রায় প্রতিটি মেয়ে তার স্বামীর মধ্যে বাবাকে চায়, ছেলেরা তার স্ত্রীর মধ্যে মাকে খোঁজে। আপনিও তাই খোঁজেন? আরুষ বাঁকা চোখে চেয়ে তাৎক্ষণিক জবাব দেয়, আমি কোনোদিনও তোমায় ওই মতো হতে দেখতে চাই না, হওয়ার চেষ্টাও করো না। রাগী সুরে বলে, উনি যেমনই হোক আপনার মা হয়। প্লিজ অশ্লীল ভাষায় গালাগালি করবেন না, শুনতে খারাপ লাগে। লাগুক 1000 বার দেব। বেশ্যাকে বেশ্যা বললে পাপ নেই, ও আমার মা না হতে পারে না। আরুষ রাগে উত্তেজিত হয়ে আছে, শরীরে রক্ত টকবক করছে। এই মুহূর্তে হাতের কাছে মা নামক মানুষটিকে পেলে বোধহয় খুন করতে দ্বিধা করতো না। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আরুষ বসা থেকে উঠে চলে যেতে পা বাড়িয়েছে মাত্র অমনি মেয়ের খপ করে তার হাত টেনে ধরল। নরম সুরে বলল, আমি আপনার গল্পটা শুনতে চাই মিস্টার শেখ, প্লিজ উঠে যাবেন না। আমার কোনো গল্প নেই,
আমি আস্ত একটা উপন্যাস, যা পড়ার অধিকার কারণ নেই। আমার আছে। আপনার উপর আমার প্রকট অধিকার মিস্টার শেখ। সেই অধিকার থেকে আপনাকে আমি পড়ার ক্ষমতা রাখি। বনিতা করবেন না। আমি ভীষণভাবে জানতে চাই মায়ের উপর আপনার এমন ক্ষোভ কেন? কি করেছে সে? মা বলবি না। বললাম না ও আমার মা না, উত্তেজিত কণ্ঠে বলল। রিল্যাক্স, আপনি বসুন, ঠান্ডা হন, তারপর খুলে বলুন সবটা। আরস ধাতস্থ হয়ে কয়েকবার বুক ভরে দীর্ঘশ্বাস টানল। চোখ বুজে অনেকটা সময় নীরবে কাটিয়ে জিবায় দ্বারা ঠোঁট ভিজিয়ে নিয়ে মেহেরের উদ্দেশ্যে বলতে শুরু করে আরস। বাবা আর তার লাভ ম্যারেজ ছিল। বাবা মহিলাকে খুব ভালোবাসত, মাথায় করে রাখত। যুবক বয়স থেকেই বাবা ব্যবসার বিষয়ে খুব ইন্টারেস্টেড ছিল বলে কলেজে থাকাকালীন সময় ব্যবসা শুরু করে। লাখ ফিভার করে যায়। বাবার ব্যবসা ফুলে ফেঁপে উঠে বছর 5 মধ্যেই। এরপর বিয়ের প্রপোজাল দেয় বাবা। আমার সোকল্ড মায়ের বাড়ির লোকও রাজি হয়ে যায়। অনার্স 4th ইয়ারে ওনাদের বিয়ে হয়েছিল। সব ঠিক যাচ্ছিল। বিয়ের 4 বছর পর আমি হলাম। আমাদের ফ্যামিলি খুব সুখী ফ্যামিলি ছিল। এরপর দুম করে বাবা লসের মুখে পড়ে। ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। পার্টনারদের থেকে নেওয়া টাকার ক্ষতিপূরণ দিতে সবাই বিক্রি করে দিতে হলো, এমনকি আমাদের বাড়িও। এরপর থেকে শুরু হলো সমস্যা। মা কেমন হয়ে গেল, আমাদের থেকে দূরে দূরে থাকতো, বাবার সাথে খারাপ আচরণ করতো, আমায় মারতো, বারবার ডিভোর্স চাইতো। বাবা সবাই মুখ বুজে সহ্য করতো তাদের ভালোবাসার কথা ভেবে। শেষে কী হলো জানো? মেহেরের মনোযোগ ভাটা পড়ে আরুষের প্রশ্নে। সে কৌতূহল করে জিজ্ঞেস করে। এরপর আরুষ কিছুটা ধিক্কার মিশ্রিত সুরে উত্তর দিল। আমার বোকা বাবা ঠকে গেল। একদিন হাতে নাতে পর পুরুষের সঙ্গে ইন্টিমেট অবস্থায় দেখলো আমার সোকল্ড মাকে। প্রথম মেরেছিল সেদিন বাবা তাকে। খুব ভালোবাসার বউ ছিল বলে কোনোদিন গায়ে হাত তোলেনি। নেহাত লিমিট ক্রস করেছিল তাই। এরপরও আমার অপবিত্র মাকে বাবা ছাড়তে চাইল না। ঘরে আটকে রাখলো যেন ও লোকের কাছে না যেতে পারে। আমায় ফুপির কাছে পাঠিয়ে দিয়ে সারাদিন বাড়িতে পাহারায় থাকতো। মাঝে মাঝে তার পা ধরে ভিক্ষা চাইতেও অনুনয় করতো, তাকে ছেড়ে কোথাও না যাওয়ার অনুনয়। সব মিথ্যে হলো। আমার উন্মাদ প্রায় মা হবার হুমকি দিতে থাকলো। জিনিসপত্র ভাঙচুর করতো, বাবাকে গালাগাল দিত। কথায় কথায় অপমান তো আছেই। পাগলামি শেষ পর্যায়ে গিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করলো। বাবা হার মানল, ডিভোর্স দিল। এরপর মহিলা আমার সাথে কোনোদিন দেখা করতে আসেনি, কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করেনি। তখন আমি ছোট্ট আরুষ, মাকে খুব লাগতো তার। সবাই মায়ের হাত ধরে স্কুলে যায় আর আমি। বন্ধুরা প্রতিবেশীরা কত হেও করেছে এ নিয়ে, বলেছে আমার মা খারাপ মেয়ে, দুশ্চরিত্রা, তাই আমাদের ছেড়ে চলে গেছে। তাদের কথার জবাব কী দিব জানতাম না। বাবাকে এসে জিজ্ঞেস করতাম মা কোথায়, আমার মা কি সত্যি খারাপ, দুশ্চরিত্রা? বাবা উত্তর দিত না, প্রতিবার নিশ্চুপ। মায়ের নামের সাথে মিলিয়ে আমার নাম রেখেছিল বাবা। যে মা আমায় পেটে ধরলো, জন্ম দিল, আবার আমায় ছুঁড়ে ফেলেও দিল, অথচ বাবা আমার সব হলো। পাগলের মতো পরিশ্রম করে আমার জন্য রাজপ্রাসাদ বানালো। কোনো অভাব বুঝতে দিল না। যে অভাব তার সংসার ভাঙলো, সুখ কাটলো, সে অভাব আমার বাবার ছায়া ছুঁতে পারে না, আর কোনো দিন পারবে না। দীর্ঘশ্বাস ফেলে বলল। বাবা কঠিন জেদ ধরেছিল জীবনে সুখী হবে, তাকে দেখিয়ে দেখিয়ে সুখী হবে। 1 বছর পর তাই বান্ধবীকে বিয়ে করলো। আমার জন্য নতুন মা নিয়ে আসলো। বাবা বুঝলো না, যার নিজের মা থাকতেও মৃত, তার কপালে কি মায়ের সুখ সয়? প্রথম অভিনয় করে আমার খুব যত্ন নিত মহিলা। আসলে বেরুলো কয়েক মাস পরে। আমার উপর অদ্ভুত রকমের ক্ষোভ ছিল মহিলার। আমার খুব মারতো জানো। বাসায় 2টো কাজের লোক, একজন রান্নার লোক, একজন মালিক। 2জন দারোয়ান রাখা মালিকদের একমাত্র ছেলে না খেয়ে স্কুল গেছে কতদিন। মাঝে মাঝে পানি খেয়ে কাটিয়েছে 2-3 দিন। রান্নাঘর ভর্তি রং বেরঙের স্ন্যাক্স, কত খাবার। সেসব আমার জন্য না, সব সৎ মায়ের। বাবার দ্বিতীয় বিয়েতে আমার মত ছিল না। ছোট ছিলাম তো, ভাবতাম বাবার দোষে আমি মা হারিয়েছি। তীব্র অভিমানে বাবার প্রতি ভীষণ ঘৃণা জন্মেছিল। সপ্তাহে একবার বাসায় আসতো। কথা বলতাম না তার দ্বিতীয় বউ আমায় কিভাবে অমানসিক নির্যাতন করে। আমি কতদিন ঠিক করে খাই না। জ্বর শরীরে পড়ে থাকি উষ্ণ আঁচলের অভাবে, আদরের অভাবে, ঠান্ডায় কাঁপি কম্বলের অভাবে। আমার ঘরে কোনো বিছানা দেওয়া হতো না। এসির পাওয়ার বাড়িয়ে রুম লক করে চলে যেত রাতে। বাবা আসার আগের দিন তড়িঘড়ি করে ঘরে বিছানা পাতা হতো। বাবার সামনে দেখিয়ে সোহাগ করতো আমায়। তখন ছোট্ট আরুষ একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে নতুন মায়ের ন্যাকামি ভরা নাটক। এরপর বাসায় কাজের লোক হিসেবে আসলো শিউলি আন্টি। টাকা দিয়ে ওনার মুখ বন্ধ করতে পারেনি তিনি। বাবাকে উনি প্রথম বলেছিল সব। বাবা সব জানার পরে মহিলাকে ডিভোর্স দিয়ে আমার সম্পূর্ণ দায়িত্ব শিউলি আন্টির উপর দিল। অভিশাপ নামক কারো বদদোয়া লাগার পর বাবাকে কাছে পায়নি। দূরত্ব বাড়ল, বাবার ব্যস্ততাও, ভুল সঙ্গতায় আমিও নষ্ট হিসাবে গড়ে উঠলাম। ব্যাস, ছোট্ট আরুষের জীবনের গল্প এখানেই শেষ। আরুষ বুক ফেলে বড় একটা নিঃশ্বাস টানল। প্রশ্বাস ফেলে মেহেরের দিকে
তাকালো আরুষ। চাঁদের আলো জ্বলতে থাকা মেহেরের মলিন গালে অশ্রু, চোখের মাঝে অথই জল গড়িয়ে পড়ছে। আরুষ সোজাসুজিভাবে মেহেরের চোখের দিকে তাকালো, এলোমেলো সুরে বলল, মা থেকে আমার সৃষ্টি, সে মা আমার ধ্বংস। লোকে বলে মায়ের মতো আপন কেউ হয় না। এ আমার কেমন মা মেহেরজান, নিঃসন্তানের জীবন নষ্ট করতে পারলো। আমি জানি না কোন লোভ তাকে পেয়ে বসেছিল, যৌনতা নাকি টাকা পয়সা। আমি ঘেন্না করি তোমার নারী জাতকে, শুধু তোমায় ঘেন্না করতে পারি না। তুমি পবিত্র, স্নিগ্ধ, তুমি ফুল, আর আমার পুরোটাই ফুল। আমার মতো অন্ধকারে তোমার মতো আলোকে মানায় না। তুমি ওই ভ্রষ্টাচারিণীর মতো হয়ে যেও না। আরও একবার তোমার জাতির উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। মেয়ের ফুপিয়ে কাঁদতে কাঁদতে আরুষের গাল ছুলো, বারবার নাক টেনে ধরে কান্না থামাবার চেষ্টা করলো, কিন্তু ওর কান্না থামছে না, একেবারে কন্ট্রোললেস পর্যায়ে চলে গেছে। আমায় চোখের পানি দেখিয়ে করুণা করুণা মেহেরজান। আরুষ কিন্তু বাবার মতন বোকা প্রাণী নয়। আরুষ ছেলেটা নষ্ট, শক্ত পাথর। তুমি তো ফুল, ফুল কি পাথর ভাঙার সামর্থ্য রাখে না? আপনার বুকে এত কষ্ট, তবে কিভাবে আপনি শক্ত থাকতে পারেন? কান্নাজড়িত ভাঙা কণ্ঠে বলল। ফিচেল হাসলো আরুষ, গাল থেকে মেহেরের হাত সরিয়ে চোখে চোখ রেখে বলল, তোমার চোখে মায়া, ঠোঁটে কোমলতা আর মনে বিষ। সব মেয়ে কি এমন মেহেরজান? ঠোঁটের কোমলতা কেন মন ছোঁয় না? ছোঁয়, শুধু আপনি দেখতে পান না। হয়েছে, চোখের পানি মুছো, ঘৃণিত মানুষের জন্য কাঁদতে নেই। এভাবে কেন বলেন সারাক্ষণ? ঠিক করে কথা বলা যায় না? কান্নার তোরে চোখের ঘন পাপড়িগুলো ভিজে গেছে মেহেরের, হলদেটে নাক লালাভ হয়েছে। আরুষ মোহময় দৃষ্টিতে মেয়েটার চেহারা দেখছে। ভাগ্যিস আজ পূর্ণিমা, এক চাঁদের গায়ে আরেক চাঁদের আলো পড়েছে। আলো আলো আলোকিত হয়েছে চাঁদ বদন, সৌন্দর্যের চোখ ধাঁধিয়ে যাওয়ার দশা। আরুষ মেহেরের দিকে ঝুঁকে পড়ে ভেজা চোখের দিকে পলকহীন তাকিয়ে রইল মন্ত্রমুগ্ধের মতো। এ তো মেহেরের কান্নার ঝোঁক কমে না, ফুপিয়ে ওঠার কারণে ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে, যা আরুষের চোখের আড়াল হয়নি। না, বারংবার মেয়েটার ঠোঁট কাঁপলে ভিতর ভিতর সেও কেঁপে যাবে, তার হুঁশ আছে মেহেরের। মাঠের ধারে তো আর রোমাঞ্চ হয় না। কান্না থামাও, ধমকে সুরে বলে মেহের। থোড়াই আরুষকে ভয় পায়। এসব ধমকি ধামকিতে মেহেরের কিছু আসে যায় না, সুতরাং এবারও তার ব্যতিক্রম ঘটল না। মেহের সমতালে কেঁদে চলেছে, থামার কোনো নামগন্ধ নেই, সেই সাথে ঠোঁট জড়ও কেঁপে চলছে। আরুষের চোখে নেশা ধরে গেল ক্রমেই। ঝুঁকে পড়া অবস্থায় নিজের ঠোঁট মেহেরের ঠোঁটের কাছে নিয়ে গভীর চুমুতে ডুব দিল। মেহের আতঙ্কে কান্না থামিয়ে চোখ বড় বড় করে তাকালো মাত্র। প্রতিক্রিয়া দেখানোর অবস্থায় আরুষ তাকে রাখেনি। না পারছে সরে যেতে, দু গালে আরুষের শক্ত হাতের শিকল আটকে রেখেছে করুণভাবে। আরুষের চুমুর টোর সামলানো দায় হয়ে পড়েছে মেয়েটার জন্য। নিঃশ্বাস ফেলার সময়টুকু দিচ্ছে না। সামান্য দুটো ঠোঁটের কত জোর! এত গভীর স্পর্শ মেহেরের ঠিক সহ্য হচ্ছে না, সারা শরীর শিরশির করছে। সঙ্গে অবশ্যই আসছে হাত পা। মেহের নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে লাগলো মাটির দিকে। আরুষ তবু থামল না, ঠোঁট চেপে ধরে রাখা অবস্থায় মেহেরের উপর শুয়ে পড়ে ঠোঁটে স্বাদ নিতে লাগলো। যখন হাঁপিয়ে গেল, নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন বোধ করলো, ঠোঁট ছেড়ে গলায় আক্রমণ শুরু করলো। ঠোঁটের এক একটা ভেজা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মেহের। কোনোভাবে অবশ শরীরকে স্বাভাবিক করতে পারছে না। কেন এমন হচ্ছে তার? কোথায় গেছে শরীরের শক্তি? অন্য সময় হলে আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে কয়েক ডজন কথা শুনিয়ে ফেলে যেত, কিন্তু এই মুহূর্তটা যেন থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে চারিপাশ। মস্তিষ্ক বিকল হয়ে আরুষের অত্যাচারে বৈরাগী হয়ে ফিউজ কেটে গেছে মেহেরের। অবশ্য অত্যাচার বলে ভুলই হয়, অত্যাচার ঠিক মনে হচ্ছে না। পরম আবেশে ছুঁয়েছে তাকে আরুষ। কেমন ভালো লাগা সৃষ্টি হয়েছে মনের মধ্যিখানে। ডোপামিনের নিঃসরণ শরীরময় প্রবাহিত হচ্ছে তড়িৎ বেগে। এই অনুভূতি ভিন্ন স্বাদের, ভিন্ন অভিজ্ঞতার। আজ এক ফোঁটা খারাপ লাগা ছুঁতে পারছে না মেহেরকে। তাকে ছুঁয়ে রাখা মানুষটাকে আপন আপন লাগছে, যার গা থেকে বেরোচ্ছে স্বামী স্বামী গন্ধ, যে গন্ধ মেহেরের হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিতে সক্ষম দারুণভাবে। আরুষের দাঁড়ের ঘর্ষণে গলা বোধ করা সুরসুর অনুভূতি পাগল পাগল লাগছে মেয়েটার। হিতাহিত জ্ঞান শূন্য হওয়ার মতো অবস্থা। আচ্ছা, এখন জ্ঞান হারালে কেমন হতো? বুকের মধ্যিখানে উথাল পাতাল অনুভূতির এ নিদারুণ করাঘাত কি কাঁপিয়ে দিতে পারত মেহেরের সর্বাঙ্গ? উন্মাদ প্রায় আরুষের নেশার ঘোর কাটত। তারপর কি হতো?